ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ডানপন্থী বামপন্থী সকল রাজনৈতিক দলের নেতারা পূর্ণাঙ্গ সমর্থন ব্যক্ত করেছেন। বাংলাদেশে এই প্রথম কোনো একজন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বাংলাদেশের জনগণের পাশাপাশি সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে। দর্শক, আজকে প্রেস ক্লাবে বেশ কিছু দলের একটি অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠান থেকে বিএনপি সহ বিভিন্ন দলগুলো, বাম দল, নুরুল হক নূরের দল সহ বেশ কিছু দল একটা বৈঠক করেছেন। সেই বৈঠক থেকে বর্তমান সরকারের প্রতি একটা বার্তা দেয়া হয়েছে। বাংলাদেশের বর্তমানে যে রাজনৈতিক টালবাটাল চলছে, এটা নিয়ে যারা ইউনূস ভক্ত আছেন, যারা দেশকে ভালোবাসেন, যারা ২৪-এর গণবিস্ফোরণ বা গণ আন্দোলন বা বিপ্লবকে ধারণ করেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এখন আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ 3টি ভিডিও ফুটেজ শেয়ার করব। অবশ্যই মনোযোগ সহকারে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দয়া করে শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না। দর্শক, মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, চলেন আমরা তাহলে প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ডানপন্থী বামপন্থী সকল রাজনৈতিক দলের নেতারা পূর্ণাঙ্গ সমর্থন ব্যক্ত করেছেন। বাংলাদেশে এই প্রথম কোনো একজন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বাংলাদেশের জনগণের পাশাপাশি সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে তারপরে দেশ পরিচালনা করার অনুরোধ জানিয়েছেন। এটা তাদের পক্ষেই সম্ভব হয় যারা দেশের সকল মানুষের কাছে সার্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্বে রূপান্তরিত হয়। আমরা শুরু থেকে বলে এসেছিলাম যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রয়োজন অত্যন্ত বেশি। দেশ বিদেশে আন্তর্জাতিক মহলে তার যে গ্রহণযোগ্যতা রয়েছে, সেই গ্রহণযোগ্যতাটাই আমাদের বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা তাকে রাখতে পারলেই বাংলাদেশ উপকৃত হবে, বাংলাদেশের গণতন্ত্র সঠিক পথে পরিচালিত হবে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে, এবং আমি বলবো সাম্প্রতিক সময়ে না, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করানোর পরে যখন ক্ষমতায় আসলেন বা দায়িত্বভার গ্রহণ করলেন, সেই থেকেই পার্শ্ববর্তী দেশ ভারত পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে কোনো মূল্যে বাংলাদেশের দায়িত্ব থেকে বিতাড়িত করতে হবে। কয়েক মাস তো অভিমান করে দেখাই করলেন না, ভাবখানা এমন যে আমরা মনে হয় তার কাছে গিয়ে পা চাটবো, দালালি করব। কিন্তু দেখা গিয়েছে পরক্ষণে আন্তর্জাতিক একটি অনুষ্ঠানে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস পাশাপাশিই ছিলেন এবং তারা একে অপরের সাথে কুশল বিনিময় করছেন এবং পরবর্তীতে নরেন্দ্র মোদীর সাথে আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সাক্ষাৎও অনুষ্ঠিত হয়েছে এবং সেই সাক্ষাতের ভিডিও আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ঢুকছেন তখন সবগুলো দাঁড়িয়ে ওয়েলকাম জানানোর জন্য অপেক্ষা করছে এবং ইউনূস প্রবেশ করছে তার মতো একজন শিক্ষাবিদ, একজন ভালো মানুষ, নোবেল লরিয়েট, তাকে সম্মান জানানোর জন্য নরেন্দ্র মোদী সহ সবাই দাঁড়িয়ে আছে। সেটা ভিন্ন আলোচনা, কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নেই। তারা চাচ্ছিল যে বাংলাদেশের এই সময়ে যদি ইউনূস সাহেবকে সরিয়ে দেয়া যায় তাহলে আওয়ামী লীগকে খুব সুন্দরভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা যাবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসই এখন বাংলাদেশের মূল সমস্যা। মানে ওদের দৃষ্টিতে এর বিকল্প আর কোনো সমস্যা নাই, কারণ ইউনূস থাকাটায় তারা ষড়যন্ত্র করে মজা পাচ্ছে না। ধরেন আমেরিকার কাছে বলবে যে আমার একে সরিয়ে দাও, মানে এই জায়গায় এই কাজ করে দাও। আমেরিকা যখন দেখে ডক্টর মোহাম্মদ ইউনূস, ওরে বাপরে বাপ, না 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 না, আমি এই লোকের সাথে আমাদের কোনো যুদ্ধ নেই, বিগ্রহ নেই। এই ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে বিশ্বের সকল দেশ, মিডল ইস্ট থেকে শুরু করে সব জায়গায় একই চিত্র যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে তারা দেখার সাথে সাথে চুপসে যায়, বন্ধ হয়ে যায়, তাদের কথাবার্তা অফ হয়ে যায়। অর্থ হচ্ছে তিনি ওই মানের একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছে। আমরা তাকে কিন্তু সে কারণেই সম্মান করি। তার কোনো এখানে রাজনৈতিক দল নেই কিংবা বিশেষ কোনো বাহিনী নেই যে সে কারণে তাকে পছন্দ অপছন্দ। আমরা পছন্দ করি তার এই যোগ্যতার কারণে। কিন্তু আজকের সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য একটি গভীর ষড়যন্ত্র চক্রান্ত এই দেশের এবং বাহিরের কিছু মানুষ নিয়েছিলেন, যারা চায় না ডক্টর মোহাম্মদ ইউনূস থাকুক। কিন্তু আল্লাহর মেহেরবানি, বাংলাদেশের
সবাই ঐক্যমত হয়েছেন। বিশেষ করে ডানপন্থী দলের তো অকুণ্ঠ সমর্থন, একজনও মনে হয় বাদ থাকবে না যে যারা তাকে সমর্থন জানাবে না। এবং আমি দেখলাম আমার দেশ পত্রিকাতেই একটা নিউজই এসেছে, ডান বাম সবাই ইউনূসের সাথে এবং সমর্থন জানায়। গতকালকেও প্রায় 20 জনের অধিক সিনিয়র নেতারা, বিভিন্ন দলের প্রতিনিধি তার সাথে সাক্ষাৎ করেছেন। তার আগের দিন বড় 3টি আরও দলের নতুন একটি দলসহ বিএনপি, জামাত ইসলাম, তারপরে এনসিপি, তারা প্রথম দিন সাক্ষাৎ করেছেন। পরবর্তীতে গতকালকের আপনার পীর সাহেব চরমনাইয়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ গিয়েছেন, মামুনুল সাহেব গিয়েছেন, আপনার গণ অধিকার পরিষদ গিয়েছেন। এভাবে করে প্রত্যেকটি ছোট বড় রাজনৈতিক দল, কর্নেল অলি আহমেদ সাহেব গিয়েছেন। তো এই মানুষগুলো সবাই গিয়ে সমর্থন জানিয়ে এসেছেন। মাহমুদুর রহমান মান্না গিয়েছেন, আমি অনেকেরই নাম হয়তো এখানে, জোনায়েদ সাকি গিয়েছেন, এই মানুষগুলো সবার নাম হয়তো আমার এখন মনে নেই। তো সবাই কিন্তু কাকে সমর্থন জানিয়ে এসেছেন, কি জন্য সমর্থন জানিয়ে এসেছেন? সবাই বুঝতে সক্ষম হয়েছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে ইউনূস সাহেবকে রাখলে আমাদের কল্যাণ বেশি। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে দায়িত্বে থাকবে না থাকবে তাতে তার ভাঙা ঘর খালে পড়বে না। বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, ওনার টাকা পয়সার তো আর এমন কিছু প্রয়োজন নাই যে এই দায়িত্বে থাকলেই উনি বিশাল কিছু পাবে, তেমনটা না। একটা সম্মানিত জায়গায় তিনি আছেন, বাট উনি এর চাইতে বড় সম্মানিত একজন ব্যক্তি। উনি চাইলে এখন আরামে ইউরোপে, আমেরিকায়, কানাডায়, যেখানে খুশি সেখানে আরাম এসে দিব্যি একেবারে ভদ্রভাবেই বসবাস করতে পারে, একজন নোবেল লরিয়েট হিসেবেই থাকতে পারে। কিন্তু তিনি দুর্দিনে আমাদের পাশে এসে, জীবনের শেষ সময় এসে তিনি কিন্তু বলছেন যে আমার হাত দ্বারা কারো কোনো কষ্ট হবে না, কারো কোনো ক্ষতির কারণ হবে না। এবং বাংলাদেশের জনগণকে তিনি সেটা আশ্বস্ত করে গতকালকেও বলেছেন যে আমি কাউকে ক্ষতির কোনো কারণ আমি হব না, এবং হব এটা আমি কল্পনাও করি না। পাশাপাশি তিনি এও বলেছেন যে আমার হাতে নির্বাচন, এমন একটা নির্বাচন চাই যে নির্বাচনটা আসলেই কোনো বিতর্ক থাকবে না, কিন্তু নির্বাচনে কোনো রকম যদি বিতর্ক হয়ে যায় সেটা তার জন্য সম্মানহানি, তার জন্য কষ্টের, এবং তিনি সেটা চান না। তো এইরকম একটা গ্যারান্টি দিয়ে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। বাংলাদেশের অলমোস্ট সকল রাজনীতিবিদরাই মনে করেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি ডিসেম্বরের মধ্যে দাবি করেছেন, জামাত ইসলাম রমজানের আগে হলে ভালো হয় তথা ফেব্রুয়ারির মধ্যেই দাবি করেছেন, তবে জুন পর্যন্ত থাকলেও তাদের কোনো আপত্তি নেই। এভাবে করে ইসলামী আন্দোলন জুন পর্যন্ত থাকলে আপত্তি নেই বলেছেন। এক বাক্যে আমরা ধরে নিতে পারি হয়তো তিনি চাইলে জুন পর্যন্ত থাকবেন, না হয় ফেব্রুয়ারি মার্চের মধ্যেও তিনি চাইলে বিদায় নিয়ে যেতে পারেন। কিন্তু তার বিদায়টা আমাদের জন্য মকসুদ না। আমাদের মকসুদ হচ্ছে এই যে খণ্ডকালীন টাইম, একটা পিরিয়ড চলছে আমাদের, এই যে এক শাসন থেকে আর এক শাসনে যাওয়ার মাঝখানের যে সময়টা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশি রাজনীতিতে। বিশেষ করে ষড়যন্ত্রবাদীরা যে কোনো সময়, যে কোনো মূল্যে, যে কোনো সোর্সে, যে কোনো ওয়েতে শয়তানি করতে পারে। সে কারণে আমাদের সতর্ক অবস্থানে থাকা, ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরেই নির্বাচন পর্যন্ত যাওয়া। আজকে যদি ইউনূসের হাত ভেঙে যায়, এই শক্তি কমে যায়, কিংবা তিনি পদত্যাগ করতেন, তাহলে এখানে কেউ না কেউ হয়তো আসতেন, কিন্তু সেই আশাটার পরে আপনি কি সামাল দিতে পারতেন কি পারতেন না। ইউনূস সাহেবের কাছে বাংলাদেশের সমগ্র নাগরিক এখন সমর্থন যেমন জানিয়েছে, পাশাপাশি রাজনৈতিক দল জানিয়েছে, আমার বিশ্বাস বলে বাংলাদেশের সকল বাহিনী সহ সবাই তাকে সমর্থন জানাচ্ছে। কিন্তু সবাই পরামর্শও দিচ্ছে, এটা দোষের কিছু না। যেমন সেনাবাহিনী পরামর্শ দিচ্ছে আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করলে ভালো হয়, কারণ তারা গোয়েন্দা বিভাগের বিভিন্ন তথ্য জানে। তো এটা ভালো পরামর্শ, কিন্তু এর মানে এই নয় যে কেউ তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে যাবে। এই শক্তি বা এই ইচ্ছা বা এই আগ্রহ বাংলাদেশে কারো কাছে নেই বা করবে না এখন। এটা একমাত্র বিশেষ উদ্দেশ্যে বিশেষ কোনো ব্যক্তিরা চাইলে, যারা ক্ষমতা লিপ্সু, আপনার ক্রাইসিসে নিজেকে নেতা করতে চান, এরকম অনেক সময় হতে পারে। আর একটা আছে ট্রুলিও অনেক সময় করতে হয়, যেমন দেশে অস্থিরতা, মানুষের মধ্যে সমস্যা, কেউ কাউকে মানে না, কোনো না কোনো কারণে কাউকে তো নেতৃত্ব দিতে হবে, তখন হয়তো কেউ পাওয়ার টেক ওভার করে। কিন্তু বাংলাদেশের পরিস্থিতিতে আমরা এখন যে পরিবেশ পদ্ধতির মধ্যে আছি, এটাই বেস্ট পদ্ধতি, এবং এই পদ্ধতিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের এই সমর্থন অব্যাহত রাখতে হবে। আমাদের রাগ, মন খারাপ, অস্থিরতা কমিয়ে আনতে হবে। হ্যাঁ, আমরা রাগে, ক্ষোভে এবং বাস্তবতার আলোকে অনেকের ব্যাপারে আমরা কষ্ট পেয়েছি, কষ্ট পাচ্ছি, এখনো বলছি, কিন্তু আমরা বৃহত্তর স্বার্থে, জাতীয় স্বার্থে
আমরা সবাইকে নিয়েই আগামীর বাংলাদেশ গঠন করতে চাই এবং করা উচিত বলে আমি মনে করি। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। এই সরকার যত কষ্ট করুক, যা করুক, মানে অথবা আমাদের সাথে কিছু কিছু অংশে বেইমানি করুক, তারপরেও আমরা তাদেরকে একেবারে মাঝপথে ঠেলে দিব না, রাজপথে আপনার কোনো রকম রাস্তায় হাঁটিয়ে দেব না। আমরা তাদেরকে নিয়ে পথ চলে আগামীর বাংলাদেশ গঠন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এর পরেও যদি কোনো অবস্থায় আমাদের দেশের পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য কেউ ষড়যন্ত্র করে, সেটাও আমরা কঠোর হস্তে দমন করব এবং আমরা ঐক্যবদ্ধ থাকব। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই এবং একটি সুন্দর নির্বাচনের পদ্ধতিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই। দর্শক শ্রোতা, চলেন তাহলে আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই। দর্শক, আজকে প্রেস ক্লাবে বেশ কিছু দলের একটি অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠান থেকে বিএনপি সহ বিভিন্ন দলগুলো, বাম দল, নুরুল হক নূরের দল সহ বেশ কিছু দল একটা বৈঠক করেছেন। সেই বৈঠক থেকে বর্তমান সরকারের প্রতি একটা বার্তা দেয়া হয়েছে। এই বার্তা যখন প্রেস ক্লাব থেকে দেয়া হলো, তখন লন্ডন থেকে তারেক রহমান গতকালকে বিএনপির যে অবস্থান, সেই অবস্থানটা কেন ছিল, সেই অবস্থানের কোনো ধরনের পরিবর্তন হলো কিনা সেটাও স্পষ্ট করেছেন। তার মানে বিএনপির অবস্থান পরিপূর্ণভাবে স্পষ্ট হয়েছে এবং আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে এবং সেই আন্দোলন করলে সরকারের পরিণতি কি হবে সেই ব্যাপারেও সাবধান করে দেয়া হয়েছে। তার মানে বরফ গলেনি। সরকার এখনও যে তার চিন্তায়, তার জায়গায় কঠোর হয়ে আছে, অর্থাৎ জুনের মধ্যেই নির্বাচন করবে, এই ব্যাপারে যে তারা এখনও ঠিকঠাক মতোই বসে আছে ভাবনা চিন্তায়, সেই ব্যাপারটার বিরুদ্ধেই অবস্থানটা সোচ্চার করা হয়েছে এবং আন্দোলনের স্পষ্ট বার্তা দেয়া হয়েছে। তার মানে কি সরকার বিরোধী আন্দোলন খুবই নিকটে, সেরকম আন্দোলন আমরা দেখতে পাবো, নাকি আন্দোলনের পরিবেশ তৈরি হতে দেবেন না প্রফেসর ইউনূসের সরকার এবং নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে, নতুবা এই আন্দোলনকে কেন্দ্র করে কিংবা আন্দোলনের যে হুমকি, সেই হুমকিকে কেন্দ্র করে সত্যি সত্যি প্রফেসর ইউনূস পদত্যাগ করে ফেলতেও পারেন। কি অবস্থা হতে চলেছে সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ব্যাপার, খুবই মজার একটা ব্যাপার বলে রাখাই ভালো। সেটা হচ্ছে যে এই যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে, একটা সময় তো আমরা চিন্তাই করছিলাম যে এই সরকারের সব থেকে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে আওয়ামী লীগ। এই সরকার কিংবা এনসিপি সব থেকে বেশি ভাববে আওয়ামী লীগের কথা। আওয়ামী লীগ যেন কোনোভাবে ফিরে না আসে, আওয়ামী লীগ যেন এটা না করতে না পারে, ওটা করতে না পারে। সেই কারণেই কিছুদিন আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার তোড়জোড় শুরু হয়েছিল এবং সরকার এক ধরনের এনসিপিকে দিয়ে নাটক মঞ্চস্থ করে আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধও করেছে, কার্যক্রম নিষিদ্ধও করেছে, যেটা হিউম্যান রাইটস ওয়াচ একেবারে পরিষ্কারভাবে বলেছে যে এই কার্যক্রম আওয়ামী লীগের মতোই ফ্যাসিস্ট আচরণ, আওয়ামী লীগের মতোই আচরণ, এই কার্যক্রম মানবাধিকার লঙ্ঘন, এটা মেনে নেয়ার মতো নয়। এরকম পরিস্থিতি যখন তৈরি হয়েছে, আমরা কি কদিন আগেও ভাবতে পেরেছি যে সরকারের চিন্তার কারণ আওয়ামী লীগের বাইরে এসে যারা জুলাই আন্দোলনের পক্ষের শক্তি ছিল তারাই সরকারের চিন্তার কারণ হয়ে যাবে? অবস্থাটা তেমনই তৈরি হয়েছে। এখন কোথাও আওয়ামী লীগ নিয়ে আলোচনা হচ্ছে না, আওয়ামী লীগ আসলে আলোচনায় নেই। আওয়ামী লীগের বাইরে অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিরাই এখন সরকারের জন্য বড় চিন্তার কারণ হয়েছে। এর কারণটা হিসেবে অনেকে বলেন সরকারের মাঝে অন্য আরেকটা সরকার বাস করছে, যারা বিভেদ তৈরি করছে, রাজনৈতিক দলগুলোকে দূরে ঠেলছে এবং কৌশলে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছে। সেখান থেকেই আজকে প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান হলো, সেখানে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করলো। সেই অনুষ্ঠানে পরিষ্কার একটা বার্তা দেয়া হলো, সরকার কিছু কিছু রাজনৈতিক দলকে দূরে ঠেলে দিয়ে মৌলবাদীদের সঙ্গে আঁতাত করছে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য। বিভিন্ন ইসলামী দল, মৌলবাদী, তাদের সঙ্গে আঁতাত করেছে সরকার যেন তাদের ক্ষমতা দীর্ঘায়িত হয়, কিন্তু এটা দিয়ে কোনো কাজ হবে না, সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে পারবে না, তেমনটা বলা হয়েছে।
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি যেমন বলেছেন যে বন্দর দেয়া হচ্ছে কার স্বার্থে, এটা নুরুল হক নূরও বলেছেন। বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই সরকারের তো কাবিন নাই, এই সরকার বন্ধা, এই বন্ধা নারীর সন্তান ধারণের ক্ষমতা থাকে না। বন্ধা নারী যত সুন্দরী হোক না কেন, তাকে দেখতে ভালো লাগতে পারে, কিন্তু তার সন্তান ধারণের ক্ষমতা থাকে না। এই সরকারের অবস্থাও তাই। যে সরকারের কাবিনই নাই, যে সরকার বন্ধা, সেই সরকার বড় বড় প্রজেক্ট গর্ভে ধারণ করবে কিভাবে, বড় বড় ইস্যু গর্ভে ধারণ করবে কিভাবে? এই সরকারের ম্যান্ডেট একমাত্র নির্বাচন দেয়া, নির্বাচন দিয়ে পরবর্তী সরকার, গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এমন কঠিন ভাষায় গয়েশ্বর চন্দ্র রায় কথা বলার চেষ্টা করলেন এবং তিনি এমন হুমকিও দিলেন যে যদি সরকার বিএনপিকে বাইপাস করার চেষ্টা করে, বিএনপির কথা না শোনে, রাজনৈতিক দলগুলো পর করতেই চায়, তাহলে আমরা যদি আন্দোলন শুরু করি তাহলে এই সরকার 24 ঘন্টাও টিকতে পারবে না। 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করে তাদেরকে চলে যেতে হবে, এমন হুঙ্কার দেয়া হয়েছে, তিনি দিলেন। বন্দর দেয়া যাবে না, এই আলোচনা থেকে সেটা স্পষ্ট হলো যে করিডোর, বন্দর এগুলো কার স্বার্থে দেয়া হচ্ছে সেগুলো খুব ভালোভাবে আমরা জানি। এই কাজ করা যাবে না, এই কাজ নির্বাচিত সরকার ছাড়া কেউ করতে পারবে না। সেখান থেকে বলা হয়েছে যে আপনারা বিচার সংস্কার কোনো রোড ম্যাপই দেন না। কারণ কি? বিচার সংস্কার নির্বাচন কোনো রোড ম্যাপই দেন না, কোনো রোড ম্যাপ চাইলে রোড ম্যাপ দেন না, এর কারণটা কি? ওদিকে লন্ডন থেকে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি স্পষ্ট করে দিয়েছেন যে বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। গতকালকে বিএনপির যে অবস্থান, সেই অবস্থানই বিএনপির সর্বশেষ অবস্থান, এর বাইরে আর কোনো কিছু হবে না। এবং তিনি বলেছেন যে সংস্কার, বিচার এগুলো চলমান প্রক্রিয়া, এগুলো চলমান থাকবে, এগুলো পরবর্তী সরকার যারাই আসুক তারা চালিয়ে নেবে, এটা এখনই শেষ করতে হবে, এর কোনো মানে নেই। অর্থাৎ পরিষ্কার বার্তা তিনি দিয়ে দিলেন যে ডিসেম্বরের বাইরে, 31শে ডিসেম্বরের বাইরে সরকার যদি একটি দিনও অতিবাহিত করতে চায় তাহলে সেটা করতে দেয়া হবে না। বিএনপির অবস্থানটা দৃঢ় অবস্থান। এই যদি সর্বশেষ অবস্থান হয়, গয়েশ্বর চন্দ্র রায় যে আন্দোলনের হুমকি দিলেন এবং তারেক রহমানের অবস্থান যেভাবে স্পষ্ট করলেন, সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে যেভাবে সময় পার করছে এবং বৈঠকে কাঙ্ক্ষিত নিজেদের পক্ষে সমর্থন খুব একটা মেলেনি, যদিও সবাই মুখের কথা বলছেন যে আপনি পদত্যাগ করবেন না, কিন্তু এই কথাও বলছেন যে পদত্যাগ আসলে কোনো সমাধান নয়। তার মানে হচ্ছে যে আপনি পদত্যাগ করলেই সমস্যার সমাধান হয়ে যাবে তা নয়, কাউকে না কাউকে তো সরকারকে এগিয়ে নিতে হবে, নির্বাচনের দিকে যেতে হবে। সুতরাং পদত্যাগ করে কোনো সমাধান হবে না, নির্বাচন দিয়ে পরবর্তী গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই একমাত্র সমাধান। এখন তাহলে প্রফেসর ইউনূস সরকার আদতে কি করবেন যখন তার সামনে হুমকি হিসেবে দাঁড় করানো হলো আন্দোলনকে, এবং সরকার পতনের আন্দোলন, নির্বাচনের আন্দোলন? যে বৈঠকগুলো তিনি করছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে, সেই বৈঠক কি আদৌ তাহলে কোনো কাজে দেবে? আবার আজকের বৈঠকে তিনি রাজনৈতিক দলগুলোকে যে ভারতীয় আধিপত্যবাদের কথা বলেছেন, ভারত নানাভাবে তাদের উপরে চাপ প্রয়োগ করছে, ডিস্টার্ব করছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। শেষ পর্যন্ত কি আন্তর্জাতিক চাপ এবং স্থানীয় চাপ, সব চাপের কাছে নতি স্বীকার করতেই বাধ্য হবেন, নাকি সব চাপ কাটিয়ে তিনি নির্বাচনের দিকে যাবেন, রোড টু ইলেকশন, এবং সেই ইলেকশনটা ডিসেম্বরেই করতে হবে? মানবজমিন গতকালকে একটা প্রতিবেদন ছাপিয়েছিল, তারা সেখানে তাদের মতো করে ভেতরের খবর বের করে জানিয়েছিল যমুনা এখন তৈরি হচ্ছে ডিসেম্বরে নির্বাচন করার জন্য। সেটা কি সত্যই? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দর্শক শ্রোতা, চলেন আমরা তাহলে আজকের শেষ ভিডিওটা দেখে নেই। বাংলাদেশের বর্তমানে যে রাজনৈতিক টালবাটাল চলছে, এটা নিয়ে যারা ইউনূস ভক্ত আছেন, যারা দেশকে ভালোবাসেন, যারা 24-এর গণবিস্ফোরণ বা গণ আন্দোলন বা বিপ্লবকে ধারণ করেন, তারা স্বভাবতই একটু চিন্তিত আছেন। অনেকেই ভাবছেন কি হচ্ছে, কি হবে, কোথায় যাবে দেশ, কি হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ভালো মানুষের শেষ দিনগুলো।
প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি কেউ মনে করে থাকেন যে উনি এই সমস্ত কার্যকলাপের জন্য ভয় পেয়ে গেছেন এবং এই সমস্ত কার্যকলাপের জন্য উনি খুব অস্বস্তিতে আছেন, তাহলে হয়তো আপনারা ভুল করছেন। উপদেষ্টাদের মধ্য থেকে কেউ কেউ বা কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষক বা কিছু কিছু ইউটিউবার একটা ঘটনাকে এমন করে বিস্তৃত করেছে যাতে মনে হয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নাটক করেছিল যে আমি পদত্যাগ করব। এটা নাকি তার কোনো কথা নয়। এমন কথা কি করে উঠে আসলো বাজারে? প্রথম আমরা শুনলাম নাহিদ ইসলামের কাছ থেকে স্যারের সাথে দেখা করেছেন, স্যার মানসিকভাবে একটু বিপর্যস্ত, স্যার বলতে চাচ্ছিলেন আমি যদি কোনো কাজ করতে না পারি তাহলে আমি থাকতে চাই না, এমন একটি কথা নাকি নাহিদকে বলেছিলেন। নাহিদ সেই কথাটি এসে বাজারে যখন ছেড়ে দিলেন, বিবিসি বাংলাকে যখন বললেন, তখন এটা নিয়ে জিলাপির প্যাচের মতো সবাই কন্টেন্ট তৈরি করা শুরু করে দিল। আপনারা জানেন যারা ইউনূস বিরোধী আছেন তারা সকাল থেকে শুরু করে, সকাল 7টা বাংলাদেশ সময় থেকে শুরু করে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা ঘন্টায় ঘন্টায় এরা কন্টেন্ট তৈরি করে। এদের মূল উদ্দেশ্যই হলো জাস্ট ইনকাম করা, মানে ইউটিউবে কন্টেন্ট বিক্রি করে পয়সা উপার্জন করা। সাবজেক্ট সেটা যেটাই হোক, যে কোনো সাবজেক্টকেই তারা নিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে ইউনূসের বদনাম করে কন্টেন্ট তৈরি করে এবং তার একটা ভিউ হয়। তার ভিউ পিছনে মূল কারণ হলো আমরা যারা ইউনূসকে পছন্দ করি তেমনি বাংলাদেশে ইউনূসের বিরুদ্ধাচরণ করার মতো লোক বহু আছে। যেমনটি ধরেন যারা বিএনপি করে তারা ইউনূসকে পছন্দ করে না, যারা আওয়ামী লীগ করে তারা ইউনূসকে পছন্দ করে না। এরকম যদি গুনতে যান তাহলে একটা বিরাট পার্সেন্টেজ আছে যারা ইউনূস সাহেবকে চায় না বাংলাদেশে। তারা চায় সে আগের শক্তি চলে আসুক অথবা আবার সেই স্বৈরশাসক আসুক। কারণ আমাদের নেচারটাই হয়েছে এমনটি। আমরা যদি অতীতের দিকে তাকাই তাহলে দেখতে পাবো কখনো কোনো গণতান্ত্রিক সরকার গণতন্ত্রকে বিকশিত করে বাংলাদেশে টিকতে পারেনি। যারা ডান্ডা মেরেছে তারাই ঠান্ডা করতে পেরেছে, যেটা আওয়ামী লীগ করেছিল। আওয়ামী লীগ এমন ঠান্ডাই করেছিল যে বাংলাদেশে 17 বছরে আন্দোলন তো দূরের কথা, সবাই দৌড়ের উপরে আসছিল। মনে আছে আপনাদের সেই দিনগুলো? আজকে যারা বড় বড় কথা বলছেন, আজকে যারা হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, আজকে যারা বলছেন এইটা চাই ওইটা চাই, ওইটা না দিলে ওইটা হবে না, ওইটা না দিলে খেয়ে ফেলবো, ওইটা না দিলে ছিঁড়া ফেলামো, এরা কোথায় ছিল এতদিন? ছিল না। এরা 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 কোনো অবস্থানেই ছিল না। এদেরকে সেই অবস্থানটা করে দিয়েছে কারা? এই কয়েকটা ছাত্র। যে কোনোভাবেই হোক আন্দোলনে আমরা সবাই, মানে বাংলাদেশের আপামর জনগণ অংশগ্রহণ করেছিল, কিন্তু মূল নেতৃত্বে ছিল ছাত্ররা। আমরা জানি অনেক বড় বড় দল বলেছে আমরা এই আন্দোলনের সাথে সাপোর্ট করি, কিন্তু আমরা রাস্তায় নামতে রাজি নই। এমনটি দলও তো আছে বাংলাদেশে যারা এখন অনেক কিছু চাইবার জন্য, অনেক কিছু পাইবার জন্য অনেক বড় বড় মিছিল করছে। এরা তখন কোথায় ছিল? এরা তখন ছিল না। এদের মানসিক সাপোর্ট থাকতে পারে, রাস্তায় এরা নামেনি, গুলি এরা খায়নি। খেয়েছে এই ছেলেগুলো, ডিবি হারুনের পিটনি খেয়েছে এই ছেলেগুলো। এদের জন্যই আজকে যে আমরা এই বিপ্লব ঘটিয়ে নতুন একটা সরকারকে পেয়েছি। এই সরকারকে কোনোভাবেই কাজ করতে দিবে না একটি অন্য মহল। এটা স্বাভাবিক। আমরা জানি যে বাঘের উপরেও টাক থাকে। আমি যদি আপনার ক্ষতি করি বা আমি যদি আপনাকে কোথাও থেকে সরিয়ে দিই বা আমি যদি আপনার কোনো বাড়ি দখল করি, আমি আপনার সাথে না পারলেও আপনার শত্রুকে দিয়ে আমি তার সাথে মিত্রতা করে তারপরে আমি একটা কিছু করতে পারবো। এই ধরনের পলিটিক্স থাকবেই। এই পলিটিক্সের মধ্যে পড়ে গেছেন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ঘরের ভিতরেই কিছু শত্রু আছে যারা তাকে নাস্তানাবুদ করছে। যেমনটি ধরুন নাহিদ সাহেব যখন বললেন যে স্যার এরকম পদত্যাগ করবেন বলে একটা মনস্থির করেছেন, তারপর এটা নিয়ে যখন বিভিন্ন ধরনের ভিডিও হলো আমরা সবাই বিশ্বাস করলাম। পরবর্তীতে একজন উপদেষ্টা এসে বলে দিলেন গতকালকে, না স্যারের এমন কোনো ইচ্ছাই ছিল না। তখন তাকে নিয়ে হাসাহাসি করা শুরু করা দিল বাংলাদেশের আপামর জনগণ যারা ইউনূস বিরোধী। তারা বলল দেখো ইউনূস নাটক করছে, ইউনূস নাটক করছে। আবার আজকে যখন মাহমুদুর রহমান মান্না সাহেব দেখা করলেন, উনি কিন্তু স্পষ্টত বললেন, ইউনূস স্যার তার সাথে ব্যক্ত করেছেন যে এইভাবে থাকলে আমি কাজ করতে অসুবিধা, আমি 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 এর জন্য চলে যেতে চেয়েছিলাম। তাহলে কি মান্না সাহেব মিথ্যে কথা বলছেন? তাহলে কি নাহিদ মিথ্যে কথা বলছেন?
তাহলে কি আপনার সেই উপদেষ্টা মিথ্যে কথা বলছেন? কে মিথ্যে কথা বলছেন? কেউই মিথ্যে কথা বলছেন না। এগুলো হলো দাবার চাল। এগুলো যে যেভাবে পারে সে সেভাবে জনগণকে বুঝিয়ে সে তার স্বার্থ উদ্ধার করছে। আমরা এখন যদি একটু আসল ঘটনার দিকে তাকাই, ঢাকা শহর থমথমে। আপনারা জানেন নতুন আরেকটা আন্দোলন শুরু হয়েছে, সেটা হলো সেক্রেটারিয়েটের ভিতরে সচিবালয়ের কর্মকর্তারা একটা আন্দোলন শুরু করেছিল। সচিবালয়ে আজকে মোটামুটি স্থবির, সচিবালয়ে কোনো কাজ হচ্ছে না। আজকে গেল এক আন্দোলনের মধ্যে আরেক আন্দোলন। যেখানে ইশরাকের আন্দোলন চলছিল সেখানে আজকে সচিবালয়ের আন্দোলন। কারা করাচ্ছে এগুলো? কেন করাচ্ছে এগুলো? এটা বুঝবার জন্য আপনাকে রকেট সায়েন্স জানতে হবে না, আপনি নিজেও সেটা বুঝতে পারবেন। তবে আমি এই ভিডিওটা করার পিছনে মূল উদ্দেশ্য হলো আপনারা যারা ইউনূস স্যারের সাপোর্ট করেন, আপনারা যারা ইউনূস স্যারকে ভালোবাসেন, তারা কেউ ডিসহার্টেড হবেন না। কেউ ডিসহার্টেড হবেন না, কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবে না কেউ, যতক্ষণ পর্যন্ত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজ ইচ্ছায় এখান থেকে না চলে যান। আপনারা অনেকে হয়তো খবর পেয়েছেন আজকে প্রধান বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতি ওনার সাথে দেখা করেছেন। হঠাৎ করে কেন প্রধান বিচারপতির সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে দেখা করলেন? আজকে সারাদিনে অনেকগুলো ছোট ছোট দলের সাথে উনি দেখা করেছেন। তারপরে প্রধান বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতি, প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎ করার মূল উদ্দেশ্য কি সেটা এখন পর্যন্ত মিডিয়াতে আসেনি। আপনারা যখন দেখছেন ভিডিওটা ততক্ষণে চলে আসবে কিনা জানি না। তবে এই অবধি আমি যতদূর শুনেছি কোনো নিউজ মানে ওখানে তাদের সাথে দুর্ধদারে কী কথা হয়েছে কেউ জানে না। এটাকেও অনেকে বলছে স্যারের নতুন একটা চাল, হয়তো বা উনি অন্য কোনো লাইনে যাচ্ছেন। দেশ কোন দিকে যাচ্ছে আমরা এই মুহূর্তে বলতে পারবো না, তবে অসমর্থিত খবর অনেক কিছুই বলছে। একটি খবরে দেখলাম, যদি আমি এর কোনো স্ক্রিনশট বা কোনো রিটেন কোনো স্টেটমেন্ট পাইনি, পেলে আপনাদের সাথে দেখাতে পারতাম, কিন্তু শুনেছি যেটা সত্য মিথ্যা আল্লাহ জানেন, যে চীন এবং আমেরিকা নাকি মোটামুটি ইউনূস স্যারকে এই যে বর্তমান পরিস্থিতিতে সামাল দেওয়ার জন্য তাদের সাহায্যের প্রয়োজন যদি হয় বা তারা তার সাথে আছেন, মানে তারা ইউনূস স্যারের পক্ষে আছেন, ইউনূস স্যারকে কাজ চালিয়ে যেতে বলছেন, এমন একটি খবর বাজারে এসছে। এখন দেখেন যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে চীন এবং আমেরিকা দুজনে দুই মেরুর মানুষ। চীন যে পথে হাঁটে আমেরিকা তার উল্টো পথে হাঁটে। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আপনাকে ধরে নিতেই হবে চীন এবং আমেরিকা যদি আমি বারবার যদির কথা বলছি, এ ধরনের ঘটনা যেহেতু কোনো সত্যতা এখনও পাচ্ছি না তাই যদি শব্দটা লাগিয়ে দিচ্ছি, যদি এটা হয়ে থাকে তাহলে আপনাকে বুঝতেই হবে দাবার চাল কোন দিকে যাচ্ছে। কারণ চীন আর আমেরিকা একই সুরে কথা বলা এটা কিন্তু চারটেখানি কথা নয় এবং এটা বিশ্বাসযোগ্য কথা নয়। কে কোন কারণে কোন স্বার্থে কোন কথা বলছেন, কে কোন স্বার্থে কার স্বার্থ উদ্ধার করবার জন্য কি কথা বলছেন, সেগুলো আপনারা নিজেরাই বিবেচনা করলে বুঝতে পারবেন। আরেকটা কথা, যারা দিনরাত 24 ঘন্টা ইউনূসের বদনাম করে ঘন্টায় ঘন্টায় ভিডিও বানায়, দয়া করে তাদেরকে অ্যাভয়েড করলে আপনি নিজেই বুঝবেন। আপনি যদি দেশপ্রেমিক হন, আপনি যদি এই 24-এর আন্দোলনকে ধারণ করে থাকেন, তাহলে আপনি নিজেই বুঝবেন কে আপনার পক্ষের মানুষ, কে আপনার বিপক্ষের মানুষ। এ কথা তো সত্য যে বাংলাদেশে এখন দুটি পক্ষ হয়ে গেছে। একটি হলো 24-এর গণ আন্দোলনের পক্ষের মানুষ, আরেকটি হলো গণ আন্দোলনের বিপক্ষের মানুষ। পাকিস্তানের সাথে বাংলাদেশের যুদ্ধকালীন অবস্থায় যেরকম পক্ষ বিপক্ষ ছিল, সেই পক্ষ বিপক্ষ বাংলাদেশেও হয়ে গেছে। এখন আপনাকে বিবেচনা করতে হবে আপনি কোন পক্ষের মানুষ। আপনি কি দেশে আবার সেই স্বৈরশাসন চান? আপনি কি দেশে আবার সেই হাসিনার মতো শাসন চান? তাহলে আপনি অবভিয়াসলি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আপনি উপেক্ষা করতে পারেন বা ঘৃণা করতে পারেন। আর যদি আপনি একটা সুন্দর দেশ চান, আপনি যদি চান বাংলাদেশ এমন একটা দেশ হয়ে গড়ে উঠুক যেখানে কোনো ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, টাকা পাচার থাকবে না, কোনো রকম বৈষম্য থাকবে না, তাহলে আপনাকে অবশ্যই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে শক্ত করবার জন্য তার প্রতি আপনার সমর্থন বাড়িয়ে দিতে হবে। নইলে একদিন দেখবেন আপনি নিজেই ঠকে গেছেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।